আগামী সপ্তাহে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী ধাপের আলোচনা। হরমুজে আইএমও সমর্থিত করিডোর ঘোষণা ওমানের, টোল আদায় মেনে নেবে না ওয়াশিংটন। ট্রাম্পের সামরিক ক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্রের সেনেটে আলোচিত বিল পাস, অর্থহীন আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তার স্বাক্ষর ছাড়া হবে না আইন। উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ডেস্ট্রয়ার, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আরও বেশি সক্ষমতার যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা আইডেস্কে নুসরাত বৃষ্টির সাথে আছে। শিরোনামগুলো শুনছিলেন। আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। সম্ভাব্য সোমবার থেকে বুধবারের মধ্যে কারিগরি আলোচনায় বসবে দুই দেশ, আর বিষয়টি জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানিয়েছেন, তবে আলোচনার স্থান নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এদিকে শান্তি চুক্তির চেষ্টার মাঝেই পারমাণবিক নজরদারি সহ বেশ কিছু ইস্যুতে এখনও পরস্পর বিরোধী অবস্থানে ওয়াশিংটন, তেহরান। পারমাণবিক স্বচ্ছতা নিশ্চিতে মার্কিন পরিদর্শকদের ইরানে ঢুকতে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের যৌথ দাবিকে অস্বীকার করেছে খামেনি প্রশাসন। এদিকে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে হরমুজের পথে কোনো প্রকার টোল আদায় করতে পারবে না ইরান, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে স্পষ্ট বার্তা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার আওতার বাইরেই থাকছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন জাহাজের 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সামুদ্রিক সংস্থা আইএমও। সংস্থাটির মহাসচিব জানান, ইরান, ওমান, যুক্তরাষ্ট্র সহ উপসাগরীয় অন্যান্য দেশ এই কাজে সহায়তা করবে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে প্রায় 600 জাহাজ। এদিকে জাতিসংঘ জানিয়েছে, এমন সিদ্ধান্তের ফলে সামুদ্রিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা হবে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্য সফর শেষে মঙ্গলবার ওয়াশিংটনে ফেরার পর দেয়া বিবৃতিতে রুবিও বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপ কখনো যুক্তরাষ্ট্র মেনে নেবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ। আইন অনুযায়ী কোনো দেশ আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য অপর কোনো দেশকে টোল দিতে বাধ্য নয়। অন্যান্য দেশও এই ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাবে বলে রুবিও আশাবাদ জানান। এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা সমর্থিত ট্রানজিট করিডোর ঘোষণা করেছে ওমান। জানিয়েছে, নৌ রুটটি দিয়ে সাময়িক জাহাজ চলাচলে সংস্থাটির সাথে কাজ করছে মাস্কাট। ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের চূড়ান্ত ঘোষণা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবফ। হুঁশিয়ারি দিয়েছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্য কেউ নয়, এই অঞ্চলের মানুষ নির্ধারণ করবে। ইসলামাবাদ সমঝোতা স্মারক কোনো চাপ বা জবরদস্তির মুখে নেওয়া সিদ্ধান্তের ফল নয়, বরং এটি বীর ইরানি জাতির সুদীর্ঘ প্রতিরোধ আর শক্তির বহিঃপ্রকাশ। এটি আমেরিকার পরাজয়ের চূড়ান্ত ঘোষণা। অন্য কেউ নিজেদের স্বার্থের জন্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেদিন আর নেই। এই অঞ্চলের ভবিষ্যৎ এই অঞ্চলের জনগণই ঠিক করবে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা উপেক্ষা করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে 2 জন নিহত হয়েছে। দক্ষিণের নাবাতি এলাকায় এই হামলা হয়েছে। লেবানিজ সরকারি সংবাদ সংস্থা এনএনএ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় আরও 2 জন আহত হয়েছে। ইসরায়েলের আগ্রাসনী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। এই আক্রমণকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলেও তারা আখ্যা দিয়েছে। হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ। এর আগেও যুদ্ধবিরতি ভেঙে বারবারই দেশটিতে হামলা চালিয়েছে আইডিএফ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই সমঝোতা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ওয়াশিংটন ঐতিহাসিক সমঝোতা চুক্তির পর পাকিস্তান সফর করেছেন তিনি। আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে। কথা হয়েছে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা সহ নানা ইস্যুতে।
রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর এই উষ্ণ অভ্যর্থনায় জানান দেয় তেহরান ইসলামাবাদ সম্পর্কের গভীরতা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে পাকিস্তান। দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে পাকিস্তান সফরে ইরানি প্রেসিডেন্ট। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে পশ্চিমা দেশগুলোতে নিজেদের পক্ষে দুতিয়ালি করতে ইসলামাবাদের ওপর নির্ভরশীল হতে চায় তেহরান। কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্তে পাকিস্তানের আরও ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের। পাকিস্তানে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে আলাদা বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগ সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এদিকে বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন মাসুদ পেজেশকিয়ান ও শেহবাজ শরীফ। সম্মেলনে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই কোনো আলোচনা কিংবা সমঝোতায় না যাওয়ার কড়া হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। এছাড়াও স্মারকটির মধ্য দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মিলবে বোঝাপড়ার সুযোগ বলে আশাবাদ ব্যক্ত করেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি সমঝোতা স্মারকে নেই এবং কখনোই এটি অন্তর্ভুক্ত করা হবে না। আত্মরক্ষার জন্য যদি এসব ক্ষেপণাস্ত্র আমাদের কাছে না থাকতো, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আমাদের ঠিক সেই অবস্থাই করত যা গাজার করেছে। নারী, শিশু কাউকে ছাড়েনি তারা। আমাদের প্রতিও কোনো রকম করুণা করতো না তারা। আমরা কোনো অবস্থাতে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা কিংবা সমঝোতায় যাব না। মাননীয় প্রেসিডেন্টের আজকের সফরটি পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্কের একটি ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ববাসী তাকে ইরানের মতো এক মহান দেশের দূরদর্শী ও সফল নেতা হিসেবে চেনে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের, মৃদুভাষী ও পরম ধৈর্যশীল। তার এবং তার সহকর্মীদের বিচক্ষণ নেতৃত্ব ও পাকিস্তানের সৎ ও আন্তরিক মধ্যস্থতাতেই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। সফরে ইরানের প্রেসিডেন্টকে কার্ডিয়াক সার্জারিতে অনারারি ফেলোশিপ প্রদান করে পাকিস্তান কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস। জনস্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয় কার্ডিয়াক সার্জন মাসুদ পেজেশকিয়ানকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। নিজের ক্ষমতা কমানোর বিলে নিজেই কি স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সিনেটে এবার পাশ হলো ইরানের ট্রাম্পের সামরিক ক্ষমতা কমানোর আলোচিত ওয়ার পাওয়ার্স রেজুলেশন বিল, যাতে পক্ষে ভোট দিয়ে দলের বিপরীতে অবস্থান নেয় রিপাবলিকান কয়েকজন সিনেটরও। কিন্তু চূড়ান্ত আইনে পরিণত হতে প্রয়োজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। তাই ইরানের যে কোনো অভিযানের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা কমছে কিনা তা নিয়ে ঢের ধোঁয়াশা রয়েছে। প্রতিনিধি পরিষদে পাশের পর মঙ্গলবার মার্কিন সিনেটেও উত্থাপিত হয় ওয়ার পাওয়ার্স রেজলিউশন বিলটি, যাতে ইরানে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। সিনেটের এই ভোটাভুটিতে 50-48 পাশ হয় বিলটি। উচ্চকক্ষের সংখ্যায় বেশি থাকলেও ট্রাম্পের ক্ষমতা কমাতে বিলটির পক্ষে অবস্থান নেন 4 রিপাবলিকান সিনেটর। একজন বাদে পুরো ডেমোক্র্যাট শিবিরও ভোট দেয় বিলের পক্ষে। কিন্তু সিনেটে পাশ হলেও বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। বছরের পর বছর ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে তিনি আমেরিকান জনগণকে সর্বোচ্চ বিভ্রান্তি, সর্বোচ্চ বিশৃঙ্খলা ও সর্বোচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন। এই যুদ্ধ যত সেকেন্ড চলবে, আমেরিকান জনগণের উপর এর মূল্য তত বাড়বে। ইরানের বিষয়ে ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের মূল্য আমেরিকান জনগণকেই দিতে হবে। সংবিধান অনুযায়ী কোনো বিল আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের 2 কক্ষে পাশের পাশাপাশি তাতে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে নিজের সামরিক ক্ষমতা কমাতে ট্রাম্প কখনোই হয়তো অনুমোদন দেবেন না। এরই মধ্যে বিলটিকে অর্থহীন বলে আখ্যাও দিয়েছেন তিনি। বিলটির সমর্থনকারীদের প্রতি কঠোর ভাষায় নিন্দাও জানান। আমি যখন ইরানকে কোণঠাসা করে ফেলেছি, যখন তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্টকে চরমভাবে সম্মান করছে, ঠিক তখনই সিনেট একটি অসময়োচিত ও অর্থহীন বিলে ভোটের সিদ্ধান্ত নিল, যেখানে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক দেশকে বলা হচ্ছে আমি তাদের সাথে যা করছি তা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না এবং আমাকে অবশ্যই তা বন্ধ করতে হবে। এর মাধ্যমে তারা শত্রুকে সাহায্য ও সমর্থন জুগিয়েছে। অবশ্য ট্রাম্প ভেটো দিলেও তা বাতিলে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অনুপাত বিশ্লেষণ করলে এক কথায় অসম্ভব ধরা চলে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে এ নিয়ে 10মবারের মতো প্রচেষ্টা চালানো হলো। এর আগে চলতি মাসের শুরুতে বিলটি প্রতিনিধি পরিষদে 215-208 ভোটে পাশ হয়েছিল।
অনিক রহমান, যমুনা নিউজ। ইরান যুদ্ধে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আগে আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেছিল পাইলট। তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া বয়ানে এই তথ্য উঠে এসেছে এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে পাইলটের দাবি অনেকটা জেলিফিশের আকৃতিতে চলছিল অসংখ্য ড্রোন। বলা হচ্ছে এই ঘটনা সত্য হলে ইরান অভাবনীয় ড্রোন সক্ষমতা অর্জন করেছে। যুদ্ধ চলাকালীন গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করে বেশ আলোড়ন তুলেছিল ইরান। কিভাবে F-15E ফাইটার জেট ধ্বংস করেছিল দেশটি, সে রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক চাঞ্চল্যকর প্রতিবেদনের পর 2.5 মাস আগের সেই ঘটনা আবার আলোচনায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে ভূপাতিত হওয়ার আগে যুদ্ধবিমানের এক পাইলট ইরানের আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেন। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া তার বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। পাইলটের বর্ণনা অনুসারে অনেকটা জেলিফিশের মতো আকৃতি ধারণ করে একসাথে বেশ কয়েকটি ড্রোন ইরানের আকাশে উঠতে দেখেছেন তিনি, যার মধ্যে বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো পায়ের মতো আকৃতিতে ছিল। সেই পাইলটের বিবরণ অনুসারে আকৃতিকে ভিনগ্রহের প্রাণীর মতো আখ্যা দেওয়া হয়েছে। তার এই বক্তব্য মার্কিন গোয়েন্দাদের মধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে। ইরানের এমন শক্তিশালী ড্রোন সক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। বলা হচ্ছে সত্যি পাইলট এমন কিছু দেখে থাকলে তা হবে তেহরানের ড্রোন সক্ষমতার অভাবনীয় অগ্রগতি। যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নেপথ্যে ড্রোন বহরের সম্ভাব্য ভূমিকা এখনও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য এর পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। আবার দুর্ঘটনার আগে পাইলট বিভ্রান্তিকর কিছু দেখে থাকতে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জাতিগতভাবে ফিলিস্তিনিদের নির্মূলের লক্ষ্যে গাজা উপত্যকায় শিশুদের হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের এক স্বাধীন তদন্তে এই তথ্য উঠে এসেছে। ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারির প্রতিবেদন বলছে 2023 সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের 30% শিশু। কথিত যুদ্ধবিরতির পরে উপত্যকায় শিশু হত্যা বন্ধ হয়নি। স্বাস্থ্যকেন্দ্র কিংবা এতিমখানার মতো স্থাপনাও হামলার লক্ষ্য হচ্ছে। যে অবুঝ শিশুর জানা নেই যুদ্ধ কি, তারাই ইসরায়েলি বর্বরতার শিকার। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় যে নৃশংসতা চলছে সেই অভিযানের অন্যতম টার্গেট শিশুরা। জাতিসংঘের এক স্বাধীন তদন্তে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 64,000 শিশু হতাহত হয়েছে। মোট প্রাণহানির 30% শিশু। ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি বলছে অপ্রাপ্তবয়স্কদের টার্গেট করা হয়েছে ইচ্ছাকৃতভাবেই। কথিত যুদ্ধবিরতি কার্যকরের পরও বন্ধ হয়নি শিশু হত্যা। প্রতিবেদন অনুসারে শুধু টার্গেট কিলিং নয়, শিশুদের প্রতি অমানবিক আচরণ এবং যৌন সহিংসতার প্রমাণও মিলেছে। হামলা চালানো হচ্ছে স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয়। মূলত ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতেই এই বর্বরতা। ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যার প্রমাণ পেয়েছে কমিশন। 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনি শিশুদের উপর নির্যাতন, অমানবিক আচরণ এবং যৌন সহিংসতা অব্যাহত। এতিমখানা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও করা হয়েছে লক্ষ্যবস্তু। জাতিসংঘের তদন্তকারী দল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের গবেষকরাও পেয়েছেন শিশুদের ওপর পরিকল্পিত নৃশংসতার প্রমাণ। তাদের হাতে রয়েছে জরুরি তথ্যউপাত্ত। ফিলিস্তিনি শিশুদের ওপর দখলদারদের চালানো গণহত্যার আরও একটি প্রমাণ জাতিসংঘের প্রতিবেদন। উপত্যকার শিশু, নারী বা বেসামরিক নাগরিক কেউই রেহাই পায়নি। তারা ইচ্ছাকৃত ও নৃশংসভাবে চালিয়েছে হত্যাকাণ্ড। তাদের উদ্দেশ্যই ছিল গণহত্যা। জাতিসংঘের স্বাধীন এই তদন্তের তথ্য বলছে শুধু গাজা নয়, দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি নির্মমতার শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে শিশু নির্যাতনকারী আখ্যা দিয়ে চিৎকার করলেন এক বিক্ষোভকারী। পেনসিলভানিয়ায় আয়োজিত মার্কিন প্রেসিডেন্টের এক সমাবেশে এই ঘটনা ঘটেছে। জানা গেছে মঙ্গলবার ট্রাম্প সমাবেশে মঞ্চে থাকা অবস্থায় পেডোফাইল বলে চিৎকার করে ওঠেন ওই বিক্ষোভকারী। ট্রাম্পের দিকে আঙুল উঁচিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য ছোঁড়েন।
আগামী নভেম্বরে মিড টার্ম ইলেকশনকে কেন্দ্র করে প্রচারণার উদ্দেশ্যে রাজ্যটি সফরে গেছেন প্রেসিডেন্ট। আর সে সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ওই বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করেন নিরাপত্তা কর্মীরা। সে সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে চেঁচিয়ে তিনি কটূক্তি করছিলেন। যুক্তরাষ্ট্রের সহজলভ্য সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণে একটি নতুন বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। সোমবার সেনেটে 85/5 ভোটে পাশ হয় ওই বিলটি। প্রতিনিধি পরিষদে বিলের পক্ষে ভোট দেয় 358 জন আর বিপক্ষে 32 জন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কংগ্রেসের উভয় কক্ষে একসাথে কোনো সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার এই ঘটনা বিরল। প্রস্তাবিত বিলটির আওতায় রয়েছে আবাসন প্রকল্পে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শিথিল কিংবা দ্রুতকরণ। এছাড়াও রয়েছে বড় বিনিয়োগকারীরা কতগুলো একক পরিবারের বাড়ি নিজেদের মালিকানায় রাখতে পারবেন তার সীমা নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মাঝে বিলটি পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য। উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ডেস্ট্রয়ার। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বহরে যুক্ত করা হয় যুদ্ধ জাহাজটিকে। ভবিষ্যতে আরও বেশি সক্ষমতার যুদ্ধযান তৈরির ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে মিসাইলের পর এবার যুদ্ধ জাহাজ তৈরিতে নজর দিচ্ছে পিয়ংইয়ং, এমন মত বিশ্লেষকদের। শত্রুর আক্রমণ ঠেকাতে এতদিন বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক বোমার পরীক্ষার দিকে নজর ছিল উত্তর কোরিয়ার। তবে সেই ধারণা পাল্টে এবার নৌবাহিনীর আধুনিকায়নের দিকে জোর দিচ্ছে পিয়ংইয়ং। তারই ধারাবাহিকতায় এবার দেশটির নৌবহরে যুক্ত হলো মাল্টি রোল ডিস্ট্রয়ার চয় হিয়ন। জমকালো সামরিক অনুষ্ঠানের মধ্য দিয়েই জাহাজটি উদ্বোধন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে এপ্রিলে জাহাজটি থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। নৌবাহিনীর দিক থেকে সিউল থেকে অনেকটাই পিছিয়ে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার চেইয়নের মতোই একই সক্ষমতার 10টি যুদ্ধজাহাজ রয়েছে দক্ষিণ কোরিয়ার বহরে, আর পিয়ংইয়ংয়ের বহরে এর সংখ্যা দাঁড়ালো মাত্র 2টিতে। এই অবস্থায় পরবর্তী 5 বছরের মধ্যে পারমাণবিক মিসাইল বহনকারী আরও 2টি যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দেন কিম জং উন। অত্যাধুনিক প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ কোরিয়া উপদ্বীপের ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিবে বলে মত বিশ্লেষকদের। ভবিষ্যতে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়াকে জলপথে টেক্কা দিতে পারবে এসব সামরিক জাহাজ। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের চাপে রাখতেই এই কৌশল। 2019-এ পারমাণবিক ইস্যু নিয়ে শীর্ষ পর্যায়ে বৈঠকে বসে কিম ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক নিরস্ত্রকরণ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছিল, তবে তা ভেস্তে যায়। এর পরপরই উত্তর কোরিয়া নিজেদের স্থায়ী পারমাণবিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়, আর সেই থেকে নতুন নতুন নিউক্লিয়ার মিসাইল আর তার সক্ষমতা নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়ে আসছে পিয়ংইয়ং। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বসবে না বলেও জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ফ্রান্সে গেল এক সপ্তাহে পানিতে ডুবে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে বিভিন্ন জলাশয়ে তারা নেমেছিলেন। ফ্রান্সের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী জানান, গরমের কারণে বিভিন্ন লেক ও নদীতে নামছেন স্থানীয় বাসিন্দারা। একেবারে কোনো সতর্কতা ছাড়াই পানিতে নামার কারণে দুর্ঘটনা বাড়ছে। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব নজরদারিবিহীন এলাকায় না নামার পরামর্শও দেন তিনি। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা জুন মাস রেকর্ড করা হয়েছে। চলমান এই দাবদাহে ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি। দেশগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে গ্রীষ্মের শুরুতেই তাপদাহের প্রকোপ বলে জানান বিশ্লেষকরা। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।